এখানে আমি মিলেনিয়াম পাবলিকেশন একটা প্রশ্ন নিয়েছি, এটা হচ্ছে প্রবলেম 12 অ্যান্ড আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করে দেব। আশা করছি এগুলো সলভ করার পর আপনাদের ইনডাইরেক্ট মেথড সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। আমরা দেখে নিই প্রশ্নে কি রয়েছে। এখানে দুইটা ইয়ারের ব্যালেন্স দেওয়া রয়েছে, ওকে, ব্যালেন্স শিটের। এই দুইটা ইয়ারের মাঝে আমরা কম্পেয়ার করে ইনক্রিজ এবং ডিক্রিজ, অর্থাৎ নগদ অর্থ আসছে কিনা নগদ অর্থ চলে গেছে, এটা বের করব। অ্যান্ড দেন আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই এন্ট্রিগুলো পুট করব। আমরা দেখি এখানে কী কী দেওয়া রয়েছে। এখানে অ্যাসেটে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরিজ, ল্যান্ড, ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে, ওকে। যেখানে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরিজ এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের এন্ট্রি, অ্যান্ড দেন ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট এটা হচ্ছে অ্যাসেট অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ট্রি, ওকে। দেন আমাদেরকে দেখতে হবে লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি কী দেওয়া রয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল, বন্ডস পেয়েবল, কমন স্টক অ্যান্ড রিটেইনড আর্নিংস। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, বন্ডস পেয়েবল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড কমন স্টক অলসো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের একটা এন্ট্রি। রিটেইনড আর্নিংস এটা আমাদের নেই। অ্যাডিশনাল ইনফরমেশন, আচ্ছা বলে রাখি, যখন আমরা ইনডাইরেক্ট মেথড করব তখন অ্যাডিশনাল ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে ফর্মুলা মনে রাখতে হয় এবং সেই সাথে অ্যাডিশনাল ইনফরমেশনের কিছু এক্সট্রা কাজ মাঝে মধ্যে আসতে পারে। যখন আমরা সেই প্রবলেমগুলো পাবো তখন অবশ্যই দেখিয়ে দেবো। এখন আমরা দেখিনি এখানে কী দেওয়া রয়েছে। নেট ইনকাম ফর 2005 ওয়াজ 1,25,000। আমরা জানি নেট ইনকাম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের একটা এন্ট্রি। অ্যান্ড ক্যাশ ডিভিডেন্ডস অফ 60,000 ওয়ার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড, অর্থাৎ ডিভিডেন্ডস পেইড করা হয়েছে, যেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের একটা এন্ট্রি। Bonds payable amounting to 50,000 were redeemed for cash 50,000. তার মানে বন্ডস রিডিমেবল বন্ডস 50,000 আমরা জানি এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের একটা এন্ট্রি। কমন স্টক ওয়াজ ইস্যুড অ্যান্ড 50,000 ক্যাশ অলসো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ওয়াজ 24,000, এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। অ্যান্ড সেলস অফ দ্য ইয়ার ওয়ার 9,78,000, এটার কোনো কাজ আমাদের এখানে নেই। সো এখন আমরা সলিউশনে চলে যাচ্ছি। এখানে আমি একটা ঘর করে নিয়েছি, আপনারা এভাবে ঘর করবেন যেখানে দুইটা টাকার এন্ট্রি থাকবে অ্যান্ড অ্যাকাউন্ট টাইটেল থাকবে। আমরা জানি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে তিনটা ধাপ যে রয়েছে সেটা অতিক্রম করতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা লিখতে পারি ওকে। সো ক্যাশ ফ্লোস ফ্রম নেট অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন আমরা ফর্মুলা করেছিলাম এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নেট ইনকাম। ওকে, আমরা দেখতে পাই নেট ইনকাম এখানে আছে 1,25,000, এটা আমরা আউটার কলামে দিব, ওকে। এখন আমাদের দিতে হবে অ্যাডজাস্টমেন্ট অফ রিকনসাইল নেট ইনকাম নামের একটা টাইটেল। আপনাদের এক্সাম হলে যদি টাইমের স্বল্পতা হয় তাহলে অবশ্যই এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই, তবে এই লাইনটা লিখলে আপনাদের জন্য খুব ভালো, কারণ এক্ষেত্রে হয়তো যিনি পরীক্ষার খাতা দেখবেন তার কাছে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করবে, ঠিক আছে। সো আমরা জানি আমাদের নেট ইনকামের সাথে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট অফ রিকনসাইল নেট ইনকাম করব তখন আমাদেরকে নন ক্যাশ এক্সপেন্স যে এন্ট্রিগুলো আছে সেটা আমাদেরকে লিখতে হবে। এখানে নন ক্যাশ এক্সপেন্স লেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট ওই এন্ট্রিগুলো মনে রেখে আপনার প্রশ্নে দেখবেন যে ওই ধরনের এন্ট্রিগুলো রয়েছে কিনা। আমরা পড়েছি ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লিশন, লস অন ফিক্সড অ্যাসেট অ্যান্ড গেইন অন ফিক্সড অ্যাসেট। সো দেখা যাক কি রয়েছে। আমরা যখন এন্ট্রিগুলো পড়েছি আমরা দেখলাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স রয়েছে 24,000, সুতরাং এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আসবে।
না না কিছু লাগে নাই তো খালি উপরে রয়েছে শুকনো খালি আঁশটাগুলো আমি ঝাড়ু দিই আঁশটা আর দিতে আসো না দিতে গেলে আরো দিদার করে 24,000 পানি কিছু করে নাই এটা অ্যাড করতে হবে। অ্যান্ড তারপর আমাদের আর কোনো নন ক্যাশ এক্সপেন্স নেই। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট রয়েছে, আমরা দেখেছি অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড ইনভেন্টরিজ। সো এখন আমাদেরকে যেটা দেখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। অ্যান্ড এটা বোঝার জন্য আমার এইখানে দুইটা ইয়ারের ব্যালেন্স শিটের অ্যামাউন্ট দেওয়া রয়েছে, এই দুইটার মধ্যে তুলনা করব। আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার 2004 76,000 অ্যান্ড 2005 85,000, অর্থাৎ এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়েছে। আর আমরা জানি কারেন্ট অ্যাসেট যখন ইনক্রিজ হবে সেটা লেস করতে হবে। ওকে, আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে এখানে প্লাস অ্যান্ড এখানে মাইনাস দিচ্ছি। এখানে আমরা লিখবো ইনক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল, এটা মাইনাস হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামাউন্ট 76,000 মাইনাস 84, ওকে 9,000 আমরা লেস করবো। অ্যান্ড দেন হচ্ছে ইনভেন্টরিজ একটা এন্ট্রি রয়েছে। ইনভেন্টরিজ এখন আমরা দেখবো এটা ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। ওকে, যখন আপনারা ম্যাথ করবেন তখন অবশ্যই এন্ট্রিগুলো আগে মাথায় নেবেন যে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস কোনগুলো দেওয়া রয়েছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কী রয়েছে এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেটা অবশ্যই আপনাকে ইন্ডিকেট করে রাখতে হবে। আদারওয়াইজ হয়তো আপনাদের এন্ট্রি মিস হয়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, সো ইনভেন্টরিজ এখানে প্রিভিয়াস ইয়ারে 89,000 অ্যান্ড 1,80,000, অর্থাৎ এখানে লেস হয়েছে 9,000 লেস হয়েছে, অর্থাৎ ডিক্রিজ ইনভেন্টরিজ। আমরা জানি কারেন্ট অ্যাসেট যখন ডিক্রিজ হবে তখন সেটা অ্যাড করতে হয়। তো 9,000 এটা আমরা অ্যাড করব। দেখি এখন যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্রিপেইড এক্সপেন্স নামের কোনো অপশন নেই, সেহেতু আমরা লাইবিলিটিসে চলে যাই। আমরা জানি কারেন্ট লাইবিলিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এখন দেখি অ্যাকাউন্টস পেয়েবল আছে কি না। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিসে থাকে। অ্যাকাউন্টস পেয়েবল রয়েছে অ্যান্ড এইটার দেখতে পাচ্ছি এখানে 47 13,000, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ছিল 47,000 অ্যান্ড রিসেন্ট ইয়ারে হচ্ছে 34,000, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ হয়েছে। আর আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল যখন ডিক্রিজ হবে তখন সেটা মাইনাসের ফিগার, কারণ টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, দেখলাম 13,000, সেটা মাইনাস করব। আপনাদের সুবিধার্থে আমি বলে দিতে চাই যে আপনারা যখন ম্যাথ করবেন তখন আপনাদেরকে এইটা মনে রাখতে হবে যে টাকা কি আপনার কাছে আসতেছে নাকি চলে যাচ্ছে। এটা যদি মনে রাখতে পারেন এবং তাহলে আপনি প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। কারণ মাঝে মধ্যে দেখা যায় যে ফর্মুলাটা প্লাস এবং মাইনাসটা মনে রাখা অনেক কষ্টকর হয়ে যায়, স্পেশালি কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে। আমাদের অ্যাডজাস্টেড এন্ট্রিতেও বাকি কোনো তথ্য নেই, সুতরাং আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ হয়ে গিয়েছে। সো এখানে আমরা একটা ফিগার করি 11,000টা, সেটা আমরা আউটার কলামে দেব। ওকে, অ্যান্ড দিস ওয়ান নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আপনারা ফুল ফর্মে লিখবেন, আমি শর্ট ফর্মে লিখছি। অ্যান্ড দেন আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ওকে, আপনাদেরকে অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আপনি দেখেন যে অ্যাসেটগুলোতে সোল্ড আর হচ্ছে পারচেজ হয়নি, কিন্তু আপনার এখানে কোনো এন্ট্রি আসবে না, কিন্তু এই লাইনটা অবশ্যই লিখতে হবে এবং আপনাদেরকে এই লাইনটা দেখে দিতে হবে। কারণ আমাদেরকে বলাই হয়েছে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব আমাদেরকে অবশ্যই 3টা ধাপ রাখতে হবে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ওকে, আমরা এখানে দেখতে পাই কি রয়েছে। আচ্ছা,
ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট আমরা জানি এগুলো হচ্ছে অ্যাসেট, অ্যান্ড এই অ্যাসেটে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হয়েছে কিনা। এখানে যদি ইনক্রিজ এবং ডিক্রিজ হয় তাহলে সেল এবং পারচেজের ক্ষেত্রে আমরা দেখব। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে 1 লাখ ছিল অ্যান্ড রিসেন্ট ইয়ারে এটা হয়েছে 75,000। তার মানে এখানে 25,000 লেস হয়েছে, মানে বিক্রয় করে দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখব সেলস অফ ল্যান্ড 25,000। আমরা জানি সেল করলে টাকা আমাদের কাছে চলে আসে। ওকে, $25,000 অ্যাড করতে হবে। নাও ইটস ইকুইপমেন্ট টাইম। অ্যান্ড অবশ্যই ল্যান্ড এবং ইকুইপমেন্ট আমরা যখন দেখব আমাদেরকে দেখতে হবে অ্যাডিশনাল ইনফরমেশনে কোনো তথ্য আছে কিনা, কারণ অ্যাডিশনাল ইনফরমেশনে যদি এক্সট্রা কোনো তথ্য থাকে সেটা নিয়েও আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে ল্যান্ড এবং ইকুইপমেন্ট নিয়ে কোনো তথ্য নেই, সেহেতু আমরা এটা ব্যালেন্স শিট থেকে কাজটা করব। সো ইকুইপমেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারের 2 লাখ ছিল, রিসেন্ট ইয়ারের 2,60,000, অর্থাৎ হচ্ছে এখানে পারচেজ করা হয়েছে 60,000 টাকা বেশি, সেহেতু পারচেজ করা হয়েছে। আর আমরা জানি পারচেজ যখন হবে তখন আমাদেরকে এটা লেস করতে হবে, কারণ টাকাটা আমার কাছ থেকে চলে যাচ্ছে। পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ অফ ইকুইপমেন্ট 60,000, আমাদের লেস করতে হবে। তো আমাদের আর কোনো যেহেতু এন্ট্রি নেই সেহেতু এটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই, দেখে নিচ্ছি 35,000। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 35,000। অ্যান্ড আমাদের তারপরে যে টার্মটা হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কোম্পানি কোন কোন কার্যক্রমের মাধ্যমে ফাইন্যান্সিং কার্যক্রমটা করেছে সেটা। ওকে, সো আমরা জানি বন্ড ইস্যু, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানি অর্থ সংগ্রহ করে বা কালেক্ট করে। এখন আমরা দেখি বন্ড এবং শেয়ার কোনো কিছুই করা হয়েছে কিনা, অ্যান্ড তার সাথে ডিভিডেন্ড পেইড, রিডিমেবল বন্ড এগুলো আছে কিনা আমাদেরকে দেখতে হবে। ওকে, সো আমরা যখন কমন স্টকের কাজ করব তখন ব্যালেন্স শিটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এবং অ্যাডিশনাল ইনফরমেশনের কোনো তথ্য আছে কিনা। যদি কমন স্টক এবং বন্ডস পেয়াবল এখানে না থাকে তাহলে আমরা অ্যাডিশনাল ইনফরমেশনও দেখব, অ্যান্ড যদি থাকে এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটাও খেয়াল করব। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে কমন স্টক অ্যান্ড বন্ডস পেয়াবল দেওয়া রয়েছে। তো বন্ডস পেয়াবল এখানে প্রিভিয়াস ইয়ারের 2 লাখ ছিল, অ্যান্ড রিসেন্ট ইয়ারে 1,50,000, অর্থাৎ 50,000 টাকা রিডিম হয়েছে, মানে ফেরত নেওয়া হয়েছে। তো এই সংক্রান্ত এন্ট্রি কিন্তু আমরা দেখতে পাই যে অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে। যেহেতু অ্যাডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে সেহেতু আমরা এটা অবশ্যই রিডিম করব। ঠিক আছে, রিডিমেবল বন্ড 50,000। রিডিমেবল বন্ড 50,000। ওকে, এখন আপনার কথা থাকতে পারে যে এখানে বন্ডস পেয়াবল এন্ট্রিটা নিব নাকি অ্যাডিশনাল ইনফরমেশনটা নিব। আমরা ম্যাক্সিমাম টাইমে ম্যাথ করার ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি যে সবসময় অ্যাডিশনাল ইনফরমেশন থেকেই আমাদের মানে এন্ট্রিগুলো নিতে হয়। যদি খুব বেশি পার্থক্য বা গরমিল থাকে সেক্ষেত্রে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে সেই প্রসেসটা শুধুমাত্র আমরা দেখেছি ডেপ্রিসিয়েশন এবং ইকুইপমেন্ট অর বিল্ডিং এই সমস্ত ক্ষেত্রগুলোতে হয়ে থাকে। আমরা যখন ম্যাথ করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড দেন হচ্ছে কমন স্টক প্রিভিয়াস ইয়ারে ছিল 1,64,000 অ্যান্ড রিসেন্ট ইয়ারে হচ্ছে 2,14,000। এখন আমরা দেখব এখানে কিন্তু 50,000 টাকা রয়েছে। এখন আমরা দেখি যে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে কি দেওয়া রয়েছে। কমন স্টক ওয়াজ ইস্যুড 50,000। ওকে, তার মানে 50,000 টাকা কমন স্টক ইস্যু করা হয়েছে। ইস্যু অফ কমন স্টক, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি 50,000। যদি কমন স্টক ইস্যুর মাধ্যমে কোম্পানি টাকাটা আর্ন করে বা সংগ্রহ করে, দ্যাটস ওয়াই আমরা 50,000টা প্লাসের ফিগারে রাখবো। আচ্ছা, এখানে প্লাস মাইনাস দিয়ে আমরা মাইনাস দিস ওয়ান প্লাস। ওকে, অ্যান্ড আর কোনো এন্ট্রি কি রয়েছে আমরা একটু দেখি। এখানে তো নেই, এখান থেকে আচ্ছা ক্যাশ ডিভিডেন্ডস রয়েছে।
এখানে বলেছে ডিভিডেন্ডস পেইড 60,000। আমরা জানি ডিভিডেন্ড যখন পেইড করা হয় তখন টাকা আমাদের কাছ থেকে চলে যায়। পেইড করা হয়েছে 60,000। আচ্ছা, এখানে আমরা এটার প্ল্যান করি 60,000। এখানে আমরা দেব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আমার নেট ক্যাশ ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড অপারেটিং অ্যাক্টিভিটিস যেহেতু করা শেষ, এটার আমি একটা ফিগার করব, ঠিক আছে। আরেকটু কাজ আমাদের আছে। আমরা প্রিভিয়াস ফটো যেটা রয়েছে সেখানে আমরা কিন্তু দেখেছি যে আমাদেরকে ক্লোজিং এবং বিগিনিং একটা ক্যাশের পিরিয়ডটা আনতে হবে। সো এখানে ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, 41,000 আসে। ওকে, এখন আমাদের এই এন্ট্রিটা মনে আছে কিনা, মানে এই এন্ট্রিটা হয়েছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই আমাদের এক্সাম কোশ্চেন্সেই দেওয়া থাকে, ঠিক আছে। আমরা দেখে নিই। এখানে ক্যাশ নামের একটা এন্ট্রি ছিল যেটা হচ্ছে বিগিনিং ক্যাশ এবং এন্ডিং ক্যাশ। ওকে, তো 22,000 এটা হচ্ছে 2004 অ্যান্ড 63,000 হচ্ছে 2005। আমরা এই দুইটা কলামে যদি বা এন্ট্রির মধ্যে যদি ডিফারেন্স করি তাহলে 41,000 আসে। আপনি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথডটা করবেন তখন আপনার যদি এই দুইটার ডিফারেন্সটা আসে তখন বুঝবেন যে আপনার ম্যাথটা হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 6322 মাইনাস করলে 41,000 আসে। অ্যান্ড আমাদের নেট ক্যাশ প্রোভাইডেড এখানে 41,000 এসেছে। অ্যান্ড এটা যেহেতু প্লাসের ফিগারে আছে সেটা আমরা লিখবো নেট ইনক্রিজ ইন ক্যাশ। আচ্ছা, এই মুহূর্তে আপনার কোনো ক্যালকুলেশনের কাজ নেই। এই মুহূর্তে আপনার যা যা লাগবে সেটা প্রশ্নেই দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে বছরের শেষে যে এন্ট্রিটা ক্যাশ থাকে, ক্যাশটা হাতে থাকে, সেটা আমাদের সবসময় পরের বছরের বিগিনিং ক্যাশ ইন হ্যান্ড হয়, ঠিক আছে। যেহেতু 2004-এ যেহেতু 22,000 দেওয়া রয়েছে, এটা হচ্ছে এখন আমরা অ্যাড করব বিগিনিং ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ অ্যাট বিগিনিং অফ পিরিয়ড। তো আমাদের ক্যাশ অ্যাট বিগিনিং অফ পিরিয়ড ছিল 22,000। দিস ওয়ান 22,000 আমরা অ্যাড করব। অ্যান্ড আমাদের কিন্তু অটোমেটিক এই দুইটা যদি যোগফল করি তাহলে 63,000 চলে আসছে। ক্যাশ অ্যাট এন্ডিং অফ পিরিয়ড। ওকে, সো আমাদের ম্যাথটা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এটা বলা উচিত না তারপরেও বলে দিচ্ছি। আপনারা যখন এক্সাম হলে প্রশ্নটার আনসার করবেন এবং লাস্টে হয়তো আপনার প্লাস মাইনাসের জন্য গরমিল হতে পারে, আপনার ম্যাথটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি কি করবেন, যখন আপনার কাছে কোনো কিছু করার থাকবে না তখন, এবং আপনার কাছে টাইমও থাকতেছে না, তখন কি করবেন, এই যে প্রশ্নে যে দেওয়া রয়েছে না 63,000 22,000, সবসময় মনে রাখবেন আপনার এন্ডিং ক্যাশ অর্থাৎ হচ্ছে ডিসেম্বর যে ইয়ারটা থাকবে এবং সেটার যে ক্যাশ ব্যালেন্স থাকবে এটা সবসময় আনসার হবে এবং বিগিনিং ক্যাশটা তার উপরে থাকবে। ওকে, সো এটা ডাইরেক্ট বসাই দিবেন, দেন এটা বসাবেন, এই দুইটার বিয়োগফল করে যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। আমাদের ম্যাথটা কিন্তু করা কমপ্লিট। এবং সবসময় মনে রাখবেন যে আপনার এন্ট্রিগুলো যদি ঠিক থাকে এবং ভেতরের ফিগারগুলো যদি চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়, ঘাবড়ানোর কোনো কারণে আপনার এন্ট্রি ঠিক থাকলে আপনি মার্কস অবশ্যই পাবেন। এটা পুরাই অ্যাকাউন্টিং সিস্টেমের মতো, সো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা আরেকবার দেখে নিচ্ছি। আপনাকে অবশ্যই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দেন সেটার সাথে নেট ইনকাম অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনাকে অবশ্যই প্লাস মাইনাসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফ্রম দিস ম্যাথ। আমরা নেক্সট যে ম্যাথটা করব সেই ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা সলভ করব। এটা মিলেনিয়াম পাবলিকেশনের প্রবলেম 13। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যালেন্স শিটের দুইটা ইয়ার্ডের তথ্য দেওয়া রয়েছে এবং অ্যাসেট ও লাইবিলিটিস অপশন দেওয়া আছে এবং আদার ইনফরমেশন। সো আমরা দেখেন এখানে কী কী রয়েছে। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্টাইজ ইনভেন্টরি,
ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা জানি অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড মার্চেন্টাইজ ইনভেন্টরি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের অংশ, ল্যান্ড অ্যান্ড ইকুইপমেন্ট হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের অংশ। অ্যাকাউন্টস পেয়েবল, অপারেটিং অ্যাক্টিভিটিস, লং টার্ম লোন। আমরা জানি বন্ডস পেয়েবল, বন্ডস হচ্ছে এক ধরনের লোন দীর্ঘমেয়াদী, অ্যান্ড লং টার্ম লোনও হচ্ছে বন্ডস ওয়ান কাইন্ড অফ। সো এটা হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের একটা অংশ। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট, শেয়ার ক্যাপিটাল অ্যান্ড রিটেইনড আর্নিংস। আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে যেটা দেওয়া রয়েছে, নেট প্রফিট অফ দ্য ইয়ার 19,000, যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস, অ্যান ইকুইপমেন্ট কস্টিং 5,000 অ্যান্ড বুক ভ্যালু 4,000 ইজ সোল্ড 4,500। আচ্ছা, এই এন্ট্রিটাতে আমাদের অনেকগুলো তথ্য একসাথে দেওয়া রয়েছে। তার আগে আমরা নিচের এন্ট্রিগুলো পড়ে নিচ্ছি। ল্যান্ড ইজ পারচেসড 3,500। আমরা জানি ল্যান্ড যখন পারচেস করা হবে তখন সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে চলে যাবে। ডিভিডেন্ড পেইড ডিউরিং দ্য ইয়ার 3,000। ডিভিডেন্ড পেইড করা হয়েছে 3,000 টাকা। এখন আমাদেরকে কিছু ছোটো ছোটো কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডেপ্রিসিয়েশন ডাইরেক্ট কোনো এন্ট্রি নেই এবং অ্যাডিশনাল ইনফরমেশনেও নেই। তাহলে কি আমাদের ডেপ্রিসিয়েশনটা আনতে হবে? হ্যাঁ, আনতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড এই যে এন্ট্রিটা রয়েছে এখানে আমাদের ডেপ্রিসিয়েশনটা আছে, কিন্তু এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। আমি যদি সহজভাবে আপনাদের বলি, এখানে লেখা আছে ইকুইপমেন্টটা ক্রয় করার সময় কস্টিং ছিল 5,000 এবং বুক ভ্যালু অর্থাৎ বছর শেষে যে অন্তর্নিহিত মূল্যটা রয়েছে সেটা 4,000 টাকা হয়েছে, ঠিক আছে। মানে 5,000 টাকাটা ব্যবহার করার পর 4,000 হয়েছে, অর্থাৎ 1,000 টাকা এখানে ডেপ্রিসিয়েশন হয়েছে। এটা ডাইরেক্ট বলা নেই, কিন্তু এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এবং সেটা এই ইকুইপমেন্টটা 4,000 যেটার ভ্যালু ছিল সেটা বিক্রয় করা হয়েছে 4,500 টাকা। তাহলে এখানেও কিন্তু আমাদের একটু কাজ আছে ইকুইপমেন্টের সোল্ড করার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, সোল্ড করে এখন এখানে ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে সেটা কিন্তু আমাদের নন ক্যাশ এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। সো আমরা ম্যাথটা করি, তার আগে আমাদের ছোটোখাটো কিছু ওয়ার্কিং রয়েছে। আমরা ওয়ার্কিংগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাকে এখানে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। সো ডেপ্রিসিয়েশন বের করার সূত্রটা হচ্ছে আমরা এন্ডিং অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন সাথে মাইনাস করব বিগিনিং অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যান্ড প্লাস করব সোল্ড করার সময় যে ডেপ্রিসিয়েশনটা ছিল, মানে হচ্ছে সোল্ড অফ অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাদেরকে দেখিয়ে দিই, এখানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ডিংটা ছিল 7,000 অ্যান্ড বিগিনিং ভ্যালু ছিল 5,000। আচ্ছা, সোল্ড অফ অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমাদের কিন্তু এখানে ইকুইপমেন্টটা সোল্ড করা হয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আদার ইনফরমেশনে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যান ইকুইপমেন্ট কস্টিং 5,000 ছিল এবং সেটার বুক ভ্যালু ইউজ করার পর 4,000 হয়েছে এবং সেই প্রোডাক্টটা বিক্রয় করে দিয়েছে। সুতরাং এটা হচ্ছে আমার অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন সোল্ড ভ্যালু 1,000, যেটা আমি প্রিভিয়াসলি বললাম। অর্থাৎ এখানে 3,000 হয় ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট। নাও আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে যে এখানে লস, আমি যে প্রোডাক্টটা সেল করেছি এখানে আমার লস হয়েছে নাকি গেইন হয়েছে। কারণ আমরা জানি ইকুইপমেন্ট হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট, আর ফিক্সড অ্যাসেট লস এবং গেইনের ক্ষেত্রে লস হলে আমরা প্লাস করব এবং যদি গেইন হয় বা আমরা প্রফিট করি তখন সেটাকে মাইনাস করে দিতে হবে। এটা একটা নন ক্যাশ এক্সপেন্স। সো আমার কিন্তু এই কাজটা করা শেষ, এখানে ডেপ্রিসিয়েশন। এখন আমরা দেখি আমাদের বুক ভ্যালু যখন ছিল 4,000 ইউজ করার পর এবং বিক্রয় করেছি 4,500 টাকা, তাহলে 4,000 টাকার জিনিস 4,500 টাকায় বিক্রয় করছি, তার মানে আমাদের অবশ্যই প্রফিট হয়েছে 500 টাকা। সুতরাং এটা আমার সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আপনারা যখন ওয়ার্কিং করবেন তখন আপনারা এখানে লিখবেন ইকুইপমেন্ট, ওকে, 500। আপনাকে আরেকটা ওয়ার্কিং করতে হবে, যেহেতু ইকুইপমেন্ট সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে আমি দেখবো যে আমার ব্যালেন্স শিটে ইকুইপমেন্ট জিনিসটা আর কোথাও আছে কিনা, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাসেটের ইকুইপমেন্ট আছে এবং আমার ইকুইপমেন্টটা যেহেতু সোল্ড করা হয়েছে 4,500 টাকা, সেহেতু দেখি আমার ইনফরমেশনে কী রয়েছে, 40,000 বিগিনিং অ্যান্ড এন্ডিং 46,000। এক্ষেত্রে আমার একটা সূত্র আছে, ইকুইপমেন্ট কোনো পারচেস করছে, আপনি দেখেন ইকুইপমেন্ট প্রিভিয়াস ইয়ারে ছিল 40,000 অ্যান্ড রিসেন্ট ইয়ারে 46,000 হয়েছে, মানে 6,000 টাকার ইকুইপমেন্ট পারচেস করছে, ঠিক আছে। এখন বিক্রয় করেছে 5,000-এর উপর ধরতে হবে আমাদের,
কারণ 5,000 টাকার যে ইকুইপমেন্টটা ছিল সেটাই বিক্রয় করেছে, ঠিক আছে। সুতরাং এখানে আমাদের এই কস্টিংটা আসবে। আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ইকুইপমেন্ট পারচেজের ক্ষেত্রে সেম ওয়েতে আপনি লিখবেন এন্ডিং ব্যালেন্স, সেটার সাথে মাইনাস হবে বিগিনিং ব্যালেন্স অ্যান্ড প্লাস করতে হবে সোল্ড। ওকে, সুতরাং ডেপ্রিসিয়েশন আর ইকুইপমেন্ট পারচেজ সব ক্ষেত্রেই সেম জিনিস ব্যবহার করা হবে, শুধু একটু নামটা চেঞ্জ হবে। এন্ডিং ব্যালেন্স ছিল আমাদের 46,000, রিসেন্ট ইয়ারে ক্রয় করেছে, এবং বিগিনিংটা ছিল 40,000। আমরা যখন বিক্রয় করেছিলাম তখন এটার মূল্য ছিল 5,000 টাকা। আপনাকে এই 5,000 টাকাটাই ধরতে হবে, 4,500 নয়। ওকে, $11,000, অর্থাৎ 11,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করা হয়েছিল। এখন আমরা মূল ম্যাথে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি আগে থেকে নেট প্রফিট এবং ডেপ্রিসিয়েশন এন্ট্রিটা লিখে নিয়েছিলাম। আমি এখন ডেপ্রিসিয়েশনের ভ্যালু পুট করছি, হবে 3,000। আমরা জানি এটা প্লাস হবে, অ্যান্ড আমরা কিন্তু পেলাম যে আমাদের ফিক্সড অ্যাসেট সেল করার ফলে প্রফিট হয়েছে, আর প্রফিট যখন হবে তখন সেটা আমরা মাইনাস করব। আমাদের 500 টাকা প্রফিট হয়েছে। এখন আমাকে দেখতে হবে যে অ্যাকাউন্টস রিসিভেবল কী কী আছে। অ্যাকাউন্টস রিসিভেবল এখানে 500 টাকা ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে ছিল 4,000, রিসেন্ট ইয়ারে 3,500, অর্থাৎ ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা জানি যখন ডিক্রিজ হবে তখন প্লাস করতে হবে, কারণ টাকাটা আমার কাছে চলে আসে। 500, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইনক্রিজ হয়েছে। আর আমরা জানি ইনক্রিজ যখন কারেন্ট অ্যাসেট হবে তখন লেস করতে হবে। ওকে, সো এখন আমাদের দেখতে হবে লাইবিলিটিস অপশনে কি রয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল, যেটা প্রিভিয়াস ইয়ার ছিল 16,000, রিসেন্ট ইয়ারে 10,000 হয়েছে, মানে 6,000 টাকা লেস হয়েছে। আর আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল যখন লেস হবে তখন সেটাকে আমরা মাইনাস করে দেব। ডিক্রিজ ইন এপি 6,000। এখন আমরা ভ্যালু পুট করব। আচ্ছা, এখানে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাসেট ইজ 11,000। দেন আমাদেরকে এখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজ করতে হবে। সো আচ্ছা, এখন আমি ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা দেখব। আমার এখানে আমি জানি যে অ্যাসেট যখন ক্রস সেলস এবং পারচেজ করা হবে, সেলস এবং পারচেজ হবে, সেক্ষেত্রে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজ আমি দেখছি ল্যান্ড এবং ইকুইপমেন্ট আছে। আমি ল্যান্ডের ক্ষেত্রে যদি দেখি, প্রিভিয়াস ইয়ারে ছিল 5,000 অ্যান্ড রিসেন্ট ইয়ারে 8,500, অর্থাৎ 3,500 টাকা ক্রয় করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটা আদার ইনফরমেশনে দেখব। ল্যান্ড পারচেজ 3,500, যেহেতু সেম আছে সেহেতু এটা আমরা দেবো পারচেজ ল্যান্ড 3,500। আমরা জানি যখন পারচেজ হবে তখন সেটাকে আমাদেরকে লেস করতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে ইকুইপমেন্টের কাজ করতে হবে। আমরা দেখেছি যে আমরা একটা ওয়ার্কিং করছিলাম যেখানে ইকুইপমেন্ট পারচেজ আমরা বের করেছিলাম, তাহলে আমরা পারচেজ অফ ইকুইপমেন্ট সেমতে লিখে নিই। ইকুইপমেন্ট পারচেজ অফ ইকুইপমেন্ট ছিল 11,000, এটা মাইনাসের ফিগার হবে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট যখন সোল্ড করা হয়েছে তখন সেটা 4,500 টাকা, তার মানে এটা আমার সেল হয়েছে। ওকে, 4,500 ক্যালকুলেশন দেখতে পাচ্ছি এখানে 10,000 এসেছে মাইনাসের ফিগারে, এবং এই মুহূর্তে আমরা করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কাজ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লং টার্ম লোন এবং শেয়ার ক্যাপিটাল, এর দুইটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কার্যক্রম। লং টার্ম লোন মানে হচ্ছে বন্ডস পেয়েবল। এখানে দেখেন রিসেন্ট ইয়ারে 14,000 এবং প্রিভিয়াস ইয়ারে 18,000 ছিল, অর্থাৎ এখানে কিন্তু ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হয়ে যাওয়া মানে হচ্ছে বন্ডসটা যে পেয়াবল ছিল সেটাকে পরিশোধ করে দেওয়া হয়েছে, বন্ড পেইড করা হয়েছে, রাইট। সেহেতু আমি এখানে এই যে লোন পেইড লিখেছি 4,000, যেটা হচ্ছে মাইনাসের ফিগারে। এবং আমরা আদার ইনফরমেশনে যাই, এখানে ডিভিডেন্ড পেইড দেওয়া রয়েছে 3,000 টাকা। আমরা জানি ডিভিডেন্ড যখন পেইড করা হবে সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এবং 3,000 আমি লেস করেছি। এখন আসেন এখানে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল সম্বন্ধে আদার ইনফরমেশনে কোনো তথ্য নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ারে ছিল 12,000 অ্যান্ড রিসেন্ট ইয়ারে 20,000, অর্থাৎ 8,000 টাকা বেড়েছে, মানে 8,000 টাকার আরও
শেয়ার ইস্যু করা হয়েছে, সুতরাং এখানে ইস্যুইং অফ শেয়ার হবে, মানে শেয়ার যখন ইস্যু করা হবে তখন সেটা পজিটিভ হবে 8,000। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কার্যক্রম করার পর আমরা এখানে 2,000 পেয়েছি, তাহলে নেট ক্যাশ ইনক্রিজ হয়েছে, ক্যাশ প্রোভাইড করা হয়েছে 1,000 এবং নেট ক্যাশ ইনক্রিজ হয়েছে 2,000। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিগিনিং অ্যান্ড এন্ডিং যে ক্যাশ ব্যালেন্স আছে সেটা অ্যাড করব। আমরা জানি এটার পর সবসময় আসবে হচ্ছে বিগিনিং ক্যাশ ব্যালেন্স, অ্যাড করবেন বিগিনিং ক্যাশ which is 8,000 and closing cash will be 10,000. Okay, so that's it. তো আপনি বুঝতে পারছেন যে আমি প্রিভিয়াসও বলেছিলাম সবসময় আপনি বুঝবেন আপনার আনসারটা হয়ে গেছে যখন এই দুইটা এন্ট্রির ডিফারেন্সটা আপনার এখানে আসবে, অ্যান্ড তারপর সেটার সাথে আপনি বিগিনিং ব্যালেন্স যোগ করবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, দ্যাটস অল। আশা করি বুঝতে পেরেছেন, এবং আমি আপনাদেরকে একটু শর্ট হিসেবে এই এন্ট্রিটা একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই এন্ট্রি থেকে ইকুইপমেন্ট কস্টিং মানে হচ্ছে পারচেজ করা হয়েছে ইকুইপমেন্ট, সেটাকে বোঝানো হয়, এবং এই পারচেজ থেকে যখন বুক ভ্যালু বাদ দেবেন তখন আপনারা ডেপ্রিসিয়েশন পেয়ে যাবেন, এবং এই ডেপ্রিসিয়েশন যে বুক ভ্যালুটা রয়েছে এই বুক ভ্যালু থেকে আপনারা সোল যখন পেয়ে যাবেন তখন আপনারা প্রফিট অর লস পাবেন ইকুইপমেন্টের, এবং এটা নিজেই হচ্ছে একটা, অর্থাৎ এখানে আপনারা অনেকগুলো তথ্য একসাথে পাচ্ছেন। আশা করি আপনারা সবাই এখন এই ম্যাথটা বুঝতে পেরেছেন। আপনাদের যদি ম্যাথ সংক্রান্ত কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব সেগুলোর আনসার দেওয়ার জন্য, এবং খুব শীঘ্রই আমরা রেশিও অ্যানালাইসিসের ক্লাসটা আপলোড দেব, এবং সেই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। ধন্যবাদ।